আর্থিক খাতে আবারও সাইবার হামলার আলামত, ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠান। ভাটারায় রিক্রুটিং এজেন্সিতে বাবা ছেলেকে মারধরের অভিযোগ, 6 ঘন্টা পর উদ্ধার, আটক এক। মানবতার তাগিদে করোনার টিকাদানে যুক্ত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, নেই অর্থনৈতিক লেনদেন। নিউজিল্যান্ড সফরের জন্য টাইগার স্কোয়াড ঘোষণা আজ, শান্ত সৌম্যর পজিশন নিয়ে পরীক্ষা শেষ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে আবারও সাইবার হামলার লক্ষ্যে নতুন একটি ম্যালওয়্যার ছড়িয়েছে সাইবার দুর্বৃত্তরা। অনলাইনে এটি শনাক্ত করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাইবার গবেষণা ইউনিট BGD-e-GovCert। তথ্য হাতিয়ে নিতে দেশের আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সেবার অনলাইনে হানা দেয়া নতুন এই ফিশিং ম্যালওয়্যারটি কাসাব্লাঙ্কা ঘরানার। দেশের সাইবার খাতে সার্বক্ষণিক নজরদারি করা এই ইউনিটটি কয়েকদিন ধরে সরকারের করোনা ওয়েবসাইট, বিকাশ, বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংকে হানা দেওয়ার আলামত পেয়েছে। উচ্চ ঝুঁকির এই ফিশিং কার্যক্রম বিষয়ে এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে BGD-e-GovCert। সাইটটি ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তা গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রাজধানীর ভাটারায় একটি রিক্রুটিং এজেন্সির কর্মকর্তাদের হাতে মারধরের শিকার হয়েছেন বাবা ছেলে। মঙ্গলবার রাত 11:30টার দিকে তাদের উদ্ধার করে ভাটারা থানায় নেয় পুলিশ। ভুক্তভোগীরা জানান, বাড়িধারার তাওয়াবেদ এজেন্সির মাধ্যমে 8 মাস আগে সৌদি আরব গিয়ে প্রতারিত হন হাসানুর রহমান। টাকা ফেরত না দেওয়ায় মঙ্গলবার সকালে এজেন্সি অফিসে যান হাসানুর, তার ছেলে সহ 2 জন। পরে পাওনা টাকা চাইলে টাকা ফেরত না দিয়ে অফিস কক্ষে বেঁধে রেখে তাদের ওপর নির্যাতন চালায় প্রতিষ্ঠানটির MD মনোয়ার হোসেন তপু সহ তার সহযোগীরা। ঘটনার ধামাচাপা দিতে সাদা কাগজের স্বাক্ষরও নেয় এজেন্সির কর্মকর্তারা। প্রায় 6 ঘন্টা আটক রাখা হয় তাদের। পরে পুলিশে খবর দিলে সেখান থেকে ভুক্তভোগীদের উদ্ধার করা হয় বাবা ছেলেকে। এই ঘটনায় একজনকে আটক করা গেলেও পালিয়ে গেছে প্রতিষ্ঠানটির মালিক ও তার সহযোগীরা। আমি অফিসে যোগাযোগ করি এবং আমার ছেলে সহকারে, তার বন্ধু সহকারে ওখানে আসি অন্তত দেখে যে তারা আমাকে একটা বাথরুমের ভিতরে আটকা রেখে আমাকে নির্যাতন চালানো হয়। আরেকটা রুমে নিয়ে যে বেদরক পিটাতে একদম শোয় ফেলছে, লাঠি একদম মোটা মোটা লাঠিগুলো ভেঙে ফেলছে লোহার রড দিয়ে, এবং আমাকে বস্তা নিয়ে এসছে প্যাকেট করে তারা পাঠাবে। আজকে রাত 11টার পরে তারা বিভিন্ন জায়গাতে পরামর্শ করতেছে যে কোথায় পাঠানো যায়। তারপর হচ্ছে আমাদেরকে ইভেন 50,000 টাকা, 50 লাখ টাকা বলছে, তোরা 50 লাখ টাকার এখানে চাঁদাবাজি করতে আসছিলি। বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ 5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে শফিউর রহমান ফারাবিকে। মঙ্গলবার এই রায় দিয়ে পর্যবেক্ষণ বিচারক মুজিবুর রহমান বলেন, স্বাধীন মত প্রকাশের জন্য অভিজিৎকে জীবন দিয়ে মূল্য দিতে হয়েছে। মুক্ত চিন্তা ও স্বাধীন মত প্রকাশ রুদ্ধ করে দিতে 2013 সালে রাজীবকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় ব্লগার, প্রকাশক ও লেখক হত্যা। এরই ধারাবাহিকতায় 2015-এর 26 ফেব্রুয়ারি 21-এর বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনে কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞান লেখক ও মুক্তমানব ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা। এরপর দুপুরে 6 আসামির 2 জন পলাতক থাকায় 4 আসামির উপস্থিতিতে দেয়া হয় রায়। এতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য চাকরিচ্যুত মেজর জিয়া, আকরাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমানকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এর মধ্যে জিয়া ও আকরাম পলাতক। আর ফেসবুকে হত্যার প্ররোচনা দেয়ায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে উগ্রপন্থী ব্লগার শফিউর রহমান ফারাবির। মোট 5 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, আর একজন আসামি শফিউর রহমান ফারাবি, তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, জননিরাপত্তা বিপন্ন করতে আতঙ্ক সৃষ্টি করে মত প্রকাশ ও স্বাধীন কর্মকাণ্ড থেকে বিরত রাখতেই আসামিরা এ হত্যাকাণ্ড ঘটায়।
সে কারণেই দোষীরা বেঁচে থাকলে লেখকেরা স্বাধীন মত প্রকাশের সাহস পাবে না, তাই তারা কোনো সহানুভূতি পেতে পারে না। নাস্তিকতার অভিযোগ এনে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা অর্থাৎ অত্র মামলার অভিযুক্তরা সহ মূল হামলাকারীরা সাংগঠনিকভাবে অভিজিৎ রায়কে নিঃসঙ্গভাবে হত্যা করে। স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশের জন্য অভিজিৎ রায়কে নিজের জীবন দিয়ে মূল্য দিতে হয়। অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হল জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ এবং নিরুৎসাহিত করা। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামি পক্ষের আইনজীবীরা। মেডিকেল যে ডাক্তারকে সাক্ষী করা হয়নি, সুরাতলের যারা সাক্ষী তাদেরকে সাক্ষী করা হয়নি, শুধুমাত্র এই বিভিন্ন অবজারভেশন দিয়ে তদন্তকারী কর্মকর্তার সাক্ষীর ভিত্তিতে তাদেরকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো প্রকার এভিডেন্স নাই, কোনো প্রকার আই উইটনেস নাই। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত 9 ব্লগার, মুক্তচিন্তার লেখক, প্রকাশক ও মানবাধিকার কর্মীকে হত্যায় অভিযুক্ত আনসার আল ইসলামের সদস্যরা। এসব ঘটনার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া সহ 4 আসামির মৃত্যুদণ্ড হয়েছে প্রকাশক দীপন হত্যা মামলায়ও। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আল জাজিরা প্রতিবেদন নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, সাজা বাতিল হওয়ার পরে ভাইদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার। প্রধানমন্ত্রীকে হেয় করাই সেই প্রতিবেদনের লক্ষ্য। আল জাজিরার প্রতিবেদন প্রকাশের পর তা নাকচ করে বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আর মঙ্গলবার প্রথমবারের মতো এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় তিনি বলেন, আল জাজিরার প্রতিবেদন মিথ্যা ও বানোয়াট। প্রধানমন্ত্রীকে হেয় করাই তাদের মূল লক্ষ্য। কেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে? কারণ এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। এ প্রতিবেদনের সঙ্গে জড়িত বাংলাদেশিদের প্রসঙ্গেও প্রশ্নে জবাব দেন তিনি। যা কিছু আপনারা শুনছেন এগুলার কোনো প্রমাণ, এগুলো হয়তো বিভিন্ন জায়গা থেকে তারা কাট পিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারবে, বাট তাদের এই উদ্দেশ্য হাসিল হবে না। এ সময় সেনাপ্রধান আরও জানান, সাজা মওকুফের পরই তার ভাইদের সঙ্গে দেখা হয়েছে তার। বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলনে আসছে তার পরিবার। খুব শীঘ্রই আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে এই ব্যাপারে একটা সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না। যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটা থেকে অলরেডি অব্যাহতিপ্রাপ্ত ছিল। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, আমি এপ্রিল মাসে গিয়েছিলাম। তো আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে। কারণ সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে আমি যদি বলি সেদিন কোনো সাজা ছিল না, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল। সেনাবাহিনী ও সরকার যেন বিব্রত না হয় তা নিয়ে পূর্ণ সচেতন থাকার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, চক্রান্তকারীদের কোনো উদ্দেশ্যই সফল হবে না। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যায় তখনই আঘাত আসার আশঙ্কা থাকে, আর এর জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, সব প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ। আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা মহামারী মোকাবিলা ও স্বাস্থ্য সুরক্ষা পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি জানান, সীমিত সম্পদেই দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য টিকার ব্যবস্থা করা হয়েছে, যা অনেক দেশই পারেনি। করোনা প্রতিরোধে ভ্যাকসিন যেটা টিকা দেওয়া, সেটাও কিন্তু আমরা শুরু করেছি। অনেক উন্নত দেশও কিন্তু এখনো সেই ভ্যাকসিন আনতে পারেনি, কিন্তু আমরা জানি যে যখন এটা গবেষণা হচ্ছিল তখনই কিন্তু আমরা এই ভ্যাকসিন ক্রয় করার জন্য যে যে জায়গায় গবেষণা হচ্ছে সব জায়গায় আমরা যোগাযোগ করেছি এবং অ্যাডভান্স টাকা দিয়ে আগাম অর্থ দিয়ে আমরা বুক করে রেখেছিলাম। ৭৫ পরবর্তী পর্বে দেশের গণতন্ত্রের পথ মসৃণ ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যায় তখনই আঘাত আসার শঙ্কা থাকে। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে।
সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। ষড়যন্ত্রের রাজনীতি, আমাদের রাজনৈতিক নেতাদের উপরে অকথ্য অত্যাচার, নির্যাতন, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, অনেক, তার সাথে আবার প্রাকৃতিক দুর্যোগ, সবই কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে। এটা মোকাবেলা করেও আমরা অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশকে উন্নয়নের মহাসোপানে নিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে সরকারের দায়িত্বশীল ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সকলকে একটু সতর্ক থাকা দরকার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ভ্যাকসিন কার্যক্রমে সারা দেশে কাজ করছেন রেড ক্রিসেন্টের 4,000 স্বেচ্ছাসেবক। কোনো অর্থনৈতিক লেনদেন নেই, শুধুমাত্র মানবতার তাগিদে প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করছেন তারা। স্বেচ্ছাসেবক ছাড়া এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা অনেকটাই দুরূহ বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। মোহাম্মদপুর ফার্টিলিটি হাসপাতালের চিত্র এটি। করোনার ভ্যাকসিন নিতে এসেছেন অনেকেই। পুরো প্রক্রিয়াটি নির্ভুলভাবে সম্পন্ন করতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবীরা। ৭২ বছর বয়সী খন্দকার রবিউল ইসলাম মোহাম্মদপুর ফার্টিলিটি হাসপাতালে এসেছেন করোনার ভ্যাকসিন নিতে। পুরো প্রক্রিয়ায় সন্তুষ্ট তিনি। আগেও ভালো লেগেছে, এদের দিকে পারফরমেন্স দিয়ে আবার এখনো টিকা নেওয়ার পর ভালো আছে। একই মত অন্যদের, বলছেন স্বেচ্ছাসেবীদের কারণে ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া সহজ হয়েছে। আন্তরিকতার সহিত ওরা আমাদেরকে সমাদর করছে। আমার কাছে খুব ভালো লেগেছে ওভারঅল, কারণ বেশি সময় নেয় নাই। নেই কোনো অর্থনৈতিক লেনদেন, শুধু মানবতার তাগিদে পুরো প্রক্রিয়ায় যুক্ত হয়েছে রেড ক্রিসেন্টের কর্মীরা। সরকারের সঙ্গে আমরা একসাথে একটা কোলাবোরেশন তৈরি করে আমরা কাজ করার চেষ্টা করছি, যাতে করে আমাদের দেশের মানুষজন খুব তাড়াতাড়ি এবং খুব স্বাচ্ছন্দ্যে টিকাগুলো গ্রহণ করতে পারে। যারা স্বেচ্ছাসেবা দিচ্ছে তাদেরকে কিন্তু কেউ জোর করে নিয়ে আসছে না, তাদের নিজের তাগিদেই তারা এখানে এসে স্বেচ্ছাসেবাটা দিচ্ছে। যে স্যাটিসফ্যাকশনটা পাচ্ছি, এই যে এক একজন মানুষ এসে আমাদেরকে ধন্যবাদ বলে যাচ্ছে, বলছে ইউ আর ডুইং আ গ্রেট জব। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এত মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াটি প্রায় অসম্ভব স্বেচ্ছাসেবী ছাড়া। তাদের কারণেই নির্বিঘ্নে চলছে ভ্যাকসিন কার্যক্রম। রেড ক্রিসেন্ট, কেন তাদের এই যে সাপোর্টটা যদি না পেতাম, এত আপনারা যে বারবার বলছেন যে সুন্দরভাবে আমাদের সিস্টেমটা চলছে, এটা চালানো আমাদের পক্ষে আসলেও কঠিনতম হয়ে যেত। ভ্যাকসিন কার্যক্রমে শুধুমাত্র রাজধানীতেই কাজ করছেন রেড ক্রিসেন্টের প্রায় 450 স্বেচ্ছাসেবক, আর পুরো দেশে এই সংখ্যা 4000-এর মতো। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে নবম দিনে করোনার টিকা নিয়েছেন 2,26,902 জন। এ নিয়ে এ পর্যন্ত টিকা নিলেন মোট 13,59,613 জন। সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা। তবে অনলাইনে নিবন্ধন করেও SMS না পাওয়ায় টিকা নিতে পারছেন না বলে দাবি করেছেন কেউ কেউ। যদিও এমন ক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। ৬৫ বছর বয়সী মঞ্জুরুল আহসান ও তার স্ত্রী করোনার টিকার জন্য নিবন্ধন করেন ৮ ফেব্রুয়ারি। ১ সপ্তাহ পার হওয়ার পরও পাননি SMS। সরাসরি কেন্দ্রে গিয়েও মেলেনি টিকা নেবার সুযোগ। এখনো মেসেজ পাইনি, কিন্তু অনেকেই বললো যে মেসেজ পান নাই, যেহেতু ৮ তারিখে করছেন, যান গেলে দিয়ে দিবে। হ্যাঁ, যেহেতু আপনার রেজিস্ট্রেশন করা আছে, আপনি সিনিয়র পার্সন, কিন্তু তারা তো ঢুকতেই দিচ্ছে না। এখন আবার বলতেছে যে কালকে 8:30টায় আসেন, যাদের মেসেজ যায় না তারা 8:30টার দিকে আসলে দিবে। তাহলে আজকে দিলে কি সমস্যা? SMS না পাওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন আরও অনেকেই। তবে অনলাইন নিবন্ধনে কোনো জটিলতা হচ্ছে না বলে জানালেন টিকা নিতে আসা মানুষেরা। ভ্যাকসিন কার্ড ওটা ডাউনলোড দিয়ে ওইটা বের করছি, ওটা প্রিন্ট আউট নিয়েছি, তারপর আজকে টিকা দিতে আসলাম আর কি। তেমন কোনো সমস্যায় পড়তে হয় নাই। মেসেজ যদি অনেক দিন ধরে অপেক্ষা করা লাগে, তাহলে তো আমার তো ঝুঁকিতে থাকছি আমি একটু। পুরো টিকাদান কার্যক্রমই সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে জানালেন টিকা গ্রহণকারীরা। উন্নত দেশও কিন্তু টিকা পাচ্ছে না, তারা কিন্তু টিকার জন্য হাহাকার করছে। কিন্তু আমরা ভাগ্যবান যে আমরা টিকা পেয়েছি এবং আমরা টিকা দিতে পারছি। তো সেই কারণে আমি বলবো যে যারা টিকা নিয়ে ব্যাপারে নানান রকমের ভুল ধারণা যাদের আছে, সেই ভুল ধারণা আপনাদের ভাঙতে হবে এবং টিকা সকলকে নিতে হবে। কেন্দ্রে গিয়েও টিকা না পাওয়ার ঘটনা দুঃখজনক উল্লেখ করে বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক জানালেন, ভবিষ্যতে এ বিষয়ে নজরদারি বাড়ানো হবে। একটা বৃদ্ধ মানুষ, একটা বয়স্ক মানুষ বা যিনি হচ্ছিল রোগাক্রান্ত অবস্থায় এখানে এসেছেন, তাদেরকে আমরা যেভাবে হোক আমরা অ্যাকোমোডেট করে নিব, এটা বলা ছিল এবং এভাবেই আমার জানা মতে সব কিছু হয়েছে। একটা দিনই যদি এরকম হয়ে থাকে আমি বিষয়টা দেখব, ভবিষ্যতে যেন না হয় সে ব্যাপারে আমরা সচেতন থাকব। যারা এরই মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তাদের পরবর্তী টিকা নেওয়ার তারিখ 4 সপ্তাহের বদলে 8 সপ্তাহ করা হয়েছে। নতুন তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে অনার্সে ভর্তির আবেদন শুরু হবে 8 মার্চ, চলবে 31 মার্চ পর্যন্ত। টাকা জমা দেওয়ার শেষ তারিখ 1 এপ্রিল। ডিনস কমিটির এক সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভর্তি কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল। ডিনস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 21 মে। এছাড়া খ ইউনিটের পরীক্ষা 22 মে, গ ইউনিটের পরীক্ষা 27 মে, ঘ ইউনিটের পরীক্ষা 28 মে এবং চ ইউনিটের পরীক্ষা হবে 5 জুন। সব পরীক্ষায় সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। করোনার কারণে ক্যাম্পাসের পাশাপাশি পরীক্ষা নেওয়া হবে বিভাগীয় শহরগুলোতেও। লিখিত প্রশ্নোত্তরের জন্য 40 নম্বর এবং এমসিকিউ এর জন্য থাকছে 60 নম্বর। নোট, গাইড নিষিদ্ধ হলেও প্রকাশ করা যাবে সহায়ক বই, তবে শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা যাবে না। আর স্কুল কলেজের শিক্ষকদের বাইরে রেখে চালানো যাবে কোচিং সেন্টারও। এই বিধান রেখে চূড়ান্ত হয়েছে শিক্ষা আইনের খসড়া। শিগগিরই তা মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে। দেশে কোনো শিক্ষা আইন নেই, কাজ চলছিল নীতিমালা দিয়ে। সে সংকট কাটিয়ে উঠতে 2011 সালে আইনের একটি খসড়া তৈরি করে মন্ত্রণালয়। 2013 সালে তা প্রকাশ করা হয় ওয়েবসাইটে। গত 9 বছরে এ খসড়ায় হয়েছে বেশ কিছু সংযোজন বিয়োজন। বর্তমান খসড়ায় নোট গাইড ছাপানো, প্রকাশ বা বাজারজাত নিষিদ্ধ, তবে অনুমোদন নিয়ে বের করা যাবে সহায়ক বই। বাণিজ্যিক কোচিং সেন্টার বৈধতা পেলেও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিজ স্কুল কলেজের শিক্ষার্থীকে প্রাইভেটে পড়াতে পারবেন না। সেই সঙ্গে কোচিং সেন্টার পরিচালনা বা কোচিংয়ে পড়ানোর সুযোগ শিক্ষকদের থাকছে না। এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানে রাখতে হবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিক্রি বা ইজারা দেয়া যাবে না সম্পত্তি। নির্ধারণ করা হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনা পদ্ধতি, তা না মানলে থাকছে শাস্তির বিধানও। শিক্ষা আইনটা আমরা একেবারেই চূড়ান্ত করে ফেলেছি। খুব শিগগির আশা করছি আমরা এটিকে আমাদের মন্ত্রিপরিষদে নিয়ে যেতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন এই খসড়া আইনে পরিণত হলে শিক্ষা খাতের অনিয়ম অনেক কমবে। তো শিক্ষা আইন যদি না থাকে একটি প্রতিষ্ঠানের বা শিক্ষা কিভাবে চলতে পারে, আর এই শিক্ষা আইন দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। শিক্ষা আইন না থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আর্থিক অনিয়ম বিভিন্নভাবে হচ্ছে, যেটা কিন্তু আসলে রোধ করা যাচ্ছে না। এদিকে এতদিন কোনো নীতিমালা না থাকলেও নতুন শিক্ষা আইনের আওতায় আসছে দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরের ডামুড্ডায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মরদেহ নিয়ে ফেসবুক লাইভে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলাম মাতবর। মঙ্গলবার দুপুরের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নজরুলকে আটক করে পুলিশ। স্ত্রী আমেনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ফেসবুক লাইভে এভাবে মরদেহ নিয়ে উচ্ছ্বাস করতে থাকে তার স্বামী নজরুল মাতবর। মুহূর্তে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে এলাকাবাসীর খবরে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। নজরুলকে আটক করতে গেলে সে নিজের গলায় গ্যাস সিলিন্ডার ঝুলিয়ে তা বিস্ফোরণের হুমকি দেয়। পরে বিভিন্ন কৌশলে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আটকের পর স্থানীয়দের গণপিটুনির মুখে পড়ে নজরুল। নিজের ওয়াইফকে যে খুন করছে, খুন করার পরে সে সেটা আবার ফেসবুকে এসে লাইভ করে দেখাচ্ছে এবং আমরা হতভম্ব আমরা দেখে। এই সব অপরাধ প্রবণতা দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে, এটা রাষ্ট্রের অবশ্যই খুব এই কারণগুলো খতিয়ে দেখা খুবই জরুরি আমি মনে করি। সে সময় তাকে রক্ষা করতে গিয়ে 3 পুলিশ সদস্য আহত হন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নজরুল সহ 5 জনকে আসামি করে হত্যা মামলা করেন। সুষ্ঠু বিচার হয়, আর ফাঁসি চাই, 1 নম্বর ফাঁসি চাই। গ্যাস সিলিন্ডার গলার মধ্যে পেঁচিয়েছে পুরো রুম এবং আসামি এবং ভিকটিম সবাইকে ব্লো আপ করে দেওয়ার হুমকি দিচ্ছে। উন্মত্ত জনতা তাকে ওখান থেকে ছিনিয়ে ওখানে মেরে ফেলার চেষ্টা করে। এ নিয়ে প্রচুর ধস্তাধস্তি হয়, আমি নিজেও আহত হই, আমার 2 জন অফিসার আহত হয়। মঙ্গলবার সন্ধ্যায় নজরুলকে আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। মালয়েশিয়া প্রবাসী নজরুলের সঙ্গে 15 বছর আগে আমেনা বেগমের বিয়ে হয়। করোনা মহামারীর সময় সে দেশে আসার পর থেকে তাদের মধ্যে কলহ চলছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
উন্নত জীবনযাপনের আশায় চতুর্থ দফায় দ্বিতীয় ধাপে ভাসানচরে গেলেন আরও 1011 রোহিঙ্গা। মঙ্গলবার নৌবাহিনীর 3টি জাহাজে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এ নিয়ে ভাসানচরে গেলেন প্রায় 10,000 রোহিঙ্গা। হাতের ছোট্ট পুটলি কিংবা একটি ছাগল আর সাংসারিক ছোটখাটো কিছু সামগ্রী এসব মানুষের সম্বল। আবার কেউ মায়া ছাড়তে পারেননি নিজের পোষা কুকুরটির। ছোট ছোট এসব সম্বল নিয়েই তারা ছুটছেন কিছুটা উন্নত জীবনের আশায়। উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরের ছোট্ট ছাপড়া ঘরে বসবাস অসহনীয় রোহিঙ্গাদের কাছে। নেই নিজেদের ইচ্ছে মতো চলার স্বাধীনতা। এমন অবস্থা থেকে মুক্তি পেতে আর পরিবার পরিজন নিয়ে কিছুটা ভালো থাকার আশায় ভাসানচরই এখন তাদের গন্তব্য। আমরা দেশ থেকে এসে ভালোই ছিলাম, আমার আত্মীয়রাও গেল, ওরাও ভালো আছে, তাই আমরাও যাচ্ছি। ভাসানচরে আমাদের আত্মীয় স্বজনরা আছে, জায়গাটি তাদের খুব ভালো লেগেছে, এজন্য আমরাও চলে যাচ্ছি। অন্যদের থেকে পাওয়া খবরে ভাসানচরের জীবনযাপন অনেকটা উন্নত। এছাড়া প্রত্যাবাসন শুরু হলে তারাই আগে ডাক পাবেন, এমন আশা নিয়েই অনেকে যাচ্ছেন সেখানে। ভাসানচরে গেলে সুবিধা হবে মনে হচ্ছে, ওখান থেকে তাড়াতাড়ি বার্মা যেতে পারবো, সেই আশায় আছি। অনেকে বলছে ভাসানচরে যারা যাচ্ছে তাদেরকে সবার আগে দেশে পাঠাবে, এখন গিয়ে দেখি কি হয়। ভাসানচরে রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থাপনায় থাকা নৌবাহিনী বলছে, বাস্তুচ্যুতদের জন্য এমন সুযোগ সুবিধা এর আগে কোনো দেশ করতে পারেনি। অনেক দেশ এরকম বাস্তুচ্যুত নাগরিকদের জন্য এরকম ব্যবস্থা করেছে বলে আমরা জানি না। এটা মানবিকতা যে বিষয়টা, সেটার দিক থেকে আমরা সত্যি গর্ব করতে পারি। এখনো পর্যন্ত প্রায় 10,000 রোহিঙ্গাকে ভাসানচরে পৌঁছে দিয়েছে নৌবাহিনী। পর্যায়ক্রমে নেওয়া হবে 1 লাখকে। নানা কারণেই টেকনাফ উখিয়া থেকে দলে দলে রোহিঙ্গারা যাচ্ছে ভাসানচরে। ভাসানচরে অতি শীঘ্রই আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো তাদের কার্যক্রম শুরু করবে, এই প্রত্যাশাও জানাচ্ছে সেখানে চলে যাওয়া রোহিঙ্গারা। পাশাপাশি প্রশংসা করছে নৌবাহিনীর এই স্থানান্তর প্রক্রিয়ার ব্যবস্থাপনা নিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অতিরিক্ত মাসুল চার্জের কারণে সিলেটের তামাবিল স্থলবন্দরে ডাম্পিং ইয়ার্ড ব্যবহার করছেন না আমদানিকারকেরা। কয়লা ও চুনা পাথরের মতো আমদানি পণ্য মজুদের জন্য ব্যক্তিগত ডাম্পিং ইয়ার্ড ব্যবহার করছেন তারা। ফলে কয়েক কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সিলেটের গোয়াইনঘাটের তামাবিল শুল্ক স্টেশন 2017 সালে স্থলবন্দর হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা এই স্থলবন্দর দিয়ে মূলত কয়লা ও পাথর আমদানি করেন। তবে স্থলবন্দরে ডাম্পিং ইয়ার্ড ব্যবহার না করে বেশিরভাগ আমদানিকারক বন্দরের বাইরে রাস্তায় কিংবা বন বিভাগের খালি জায়গায় যত্রতত্র কয়লা পাথর ডাম্পিং করে রাখে। এতে একদিকে যেমন বিপর্যস্ত হচ্ছে এলাকার পরিবেশ, অন্যদিকে ডাম্পিং ইয়ার্ড ব্যবহার না করায় সরকার হারাচ্ছে কোটি টাকা রাজস্ব। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত মাসুল চার্জের কারণে স্থলবন্দরে ডাম্পিং ইয়ার্ড ব্যবহার করেন না তারা। এখানে পুটে যে মনে করেন যে পোর্ট চার্জটা এটা দেওয়া সম্ভব না। এখানে এক গাড়ি মালের দাম মনে করেন আছে 10,000 টাকা, আর পোর্ট চার্জ যদি 2 দিন টাকা হয়, মাল সহ তারা দিয়ে দেওয়া লাগবে। 8-9 টাকা যদি একটা মালের মধ্যে বৃদ্ধি হয়ে যায়, অন্য অন্য বর্ডার দিয়ে মাল আসতেছে, ওখানে কোনো পোর্ট চার্জ নাই, কাটা নাই, কিচ্ছু নাই, ওই 8-9 টাকা তো এরা কম রেটে বিক্রি করে দিচ্ছে বাজারে। কিন্তু আমরা এই 8-9 টাকা যখন আমাদের উপরে বেশি পড়ে যায়, আমরা তো এই মাল বাজারের সাথে এখন ঠিক বেচতে পারতেছি না এবং আমাদের লস হচ্ছে। অন্য স্থলবন্দরের সাথে সামঞ্জস্য রেখেই এখানেও ডাম্পইয়ার্ডের মাসুল ধার্য করা হয়েছে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি আশ্বাস দিলেন, ব্যবসায়ীদের সুবিধার্থে পুনর্বিবেচনা করা হবে। আমরা জানলাম, কারণ পোর্ট তো আমাদের শুধু একটা না, আমাদের 24টা পোর্ট আছে, 12টা পোর্ট কার্যক্রম আছে। এই সবগুলোর একটা সমন্বিত একটা সিদ্ধান্ত আছে। সেগুলো যেহেতু এখানে তামাবিলে আরেক ধরনের একটা আলোচনা আসলো, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করে আমরা দেখব যে এই সুযোগ সুবিধাগুলো এখানে দেওয়া যায় কিনা। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক জটিলতা কাটানো গেলে স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি বৃদ্ধি পাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি মৌসুমেও মেহেরপুরের গম খেতে ছড়িয়েছে হুইট ব্লাস্ট রোগ। সতর্কতা ও পরামর্শ না মেনে কৃষকরা পুরনো জাতের গমের চারা রোপণ করায় এই বিপত্তি বলছে কৃষি বিভাগ। তারা বলছে, ব্লাস্ট প্রতিরোধী জাতের গমে এখনও এই রোগ দেখা দেয়নি। 2016 সালে প্রথম গমে হুইট ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্ত হয় মেহেরপুরের চাষিরা। এরপর প্রতি বছরই ওই রোগে নষ্ট হচ্ছে ক্ষেতের গম। ইতিমধ্যে কৃষি গবেষণা কেন্দ্র ব্লাস্ট প্রতিরোধী বাড়ি 33 জাতের গম উদ্ভাবন করেছে। গত বছর থেকে কৃষকদের মাঝে নতুন জাতের গম সরবরাহ করছে কৃষি বিভাগ।
এখন পর্যন্ত ওই জাতে ব্লাস্ট দেখা যায়নি। কৃষি বিভাগ তৎপর থাকার পরও চলতি মৌসুমে মেহেরপুরের গম খেতে আবারও ব্লাস্ট শনাক্ত হয়েছে। কৃষকের ঘরে গম উঠতে এখনো বাকি প্রায় 1 মাস, অথচ এখনই খেতে থাকা গম সাদা হয়ে যাচ্ছে। বালাইনাশক দিয়েও মিলছে না প্রতিকার। হঠাৎ করে দেখি শেষ আধখানে থেকে শোকাত লাগলো, শোকাত এখন পুরাটাই শুকিয়েছে, কোনো কীটনাশকের কোনো কাজ হয়েছে না। যে পর্যায়ে গিয়েছে গম এখন গরু খায়নি, ছাড়ার কোনো উপায় নাই, কারণ গম যদি মুনিশ দিয়ে কাটতে হয় তাহলে মেলা টাকা খরচ হয়ে যাবে। কৃষি বিভাগ বলছে এবার আগেই বাড়ি 32 ও 33 জাতের গম চাষের জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়, কিন্তু তারপরও অনেকে পুরনো বাড়ি 24 জাতের গম চাষ করেছে। সেজন্য বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। চাষিরা যারা সেই পুরনো জাত, বিশেষ করে বাড়ি গম 24 যারা বপন করেছিল, সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে 2-1টি জায়গায় আছে, যেটা তেমন একটা মারাত্মক নয় এবং এ ব্যাপারে আমরা সজাগ আছি। এবার মেহেরপুরে প্রায় 11,000 হেক্টর জমিতে গম চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে 2,000 হেক্টর কম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা গৌরনগরীর ঐতিহাসিক স্থাপনা দেখতে সারা বছরই ভিড় করেন দর্শনার্থীরা। তবে নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন অনেকে। এই অবস্থায় দাবি উঠছে সুযোগ সুবিধা বাড়ানো সহ নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ মোতায়েনের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানা প্রাচীন স্থাপনা। প্রাচীন বাংলার রাজধানী খ্যাত গৌরনগরীর বেশ কিছু স্থাপনা পড়েছে এই এলাকায়। ছোট সোনা মসজিদ, দারাজবাড়ি মাদ্রাসা, চামচিকা মসজিদ, শাহ নিয়ামতুল্লাহর মাজার দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। তবে এসব এলাকায় নিরাপত্তাহীনতার অভিযোগ করছেন বেড়াতে আসা দর্শনার্থীরা। বখাটেদের উৎপাত সহ ছিনতাইকারীর কবলেও পড়েছেন অনেকে। তাই দাবি উঠেছে ট্যুরিস্ট পুলিশ মোতায়েনের। তো বর্ডার এলাকায় এই জায়গায় নিরাপত্তার অনেক ল্যাকিংসই থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে সন্ত্রাসীমূলক কার্যক্রম। যেহেতু একটা বিখ্যাত একটা স্থান, নিরাপত্তা বাহিনী আবশ্যক। আবাসন ব্যবস্থাটা যদি একটু ভালো করা হয়, যে ট্যুরিস্ট আসলে থাকতে পারবে, এরকম যদি হয়, আর কিছু ট্যুরিস্ট পুলিশ দিলে অবশ্যই যাদের পর্যটক যারা আসবে তাদের নিরাপত্তা নিজের মনে করবে যে আমরা সেফ। পুলিশ জানিয়েছে নিরাপত্তা জোরদারে শিবগঞ্জের সোনা মসজিদ এলাকায় আলাদা থানা স্থাপনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি বাস্তবায়ন হলে পর্যটকদের নিরাপত্তায় এলাকাটিকে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে। সোনা মসজিদ কেন্দ্রিক একটি থানা ভবন বা থানা নির্মাণের জন্য প্রস্তাবনা দেওয়া আছে, যা পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে মন্ত্রণালয়, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদনটি বিবেচনাধীন আছে। অনতিবিলম্বে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সোনা মসজিদও ট্যুরিস্ট পুলিশের আওতায় আসবে। ছোট সোনা মসজিদ সহ আশপাশের স্থাপনাগুলো নির্মিত হয়েছে সুলতান সালাউদ্দিন শাহের আমলে। এগুলোর স্থাপত্য শৈলীতেও রয়েছে অনন্যতার ছাপ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সেনা বিরোধী বিক্ষোভের মধ্যেই অং সান সুচির বিরুদ্ধে অপরাধ আদালতে আরেকটি মামলা করেছে মিয়ানমার পুলিশ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে সুচির আইনজীবী। পাশাপাশি মঙ্গলবার ভিডিওর মাধ্যমে নেপিদোর আদালতে হাজির হন সুচি। পয়লা ফেব্রুয়ারি অং সান সুচিকে আটকের পর ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। পরে সুচির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রাখার অভিযোগ এনে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার মেয়াদ বাড়ানো হয় বুধবার পর্যন্ত। এর মধ্যেই মঙ্গলবার সুচির বিরুদ্ধে আরেকটি ফৌজদারি মামলা করে দেশটির পুলিশ। করোনার বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এর সর্বোচ্চ শাস্তি হতে পারে 3 বছরের কারাদণ্ড। মঙ্গলবার নেপিদোর আদালতে পাঠানো হয়েছে সুচি ও প্রেসিডেন্টের বিরুদ্ধে করা মামলার নথি। সুচির বিরুদ্ধে নতুন করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুচির কাছে বিচারক জানতে চেয়েছেন তার আইনজীবীর দরকার আছে কিনা। আটক প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ ছিল। একজন আইনজীবী হিসেবে নিজেই মামলা লড়বেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে আসেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জো মিন তুন। দীর্ঘদিন সেনাবাহিনী ক্ষমতায় থাকবে না জানিয়ে নির্বাচনের পরপরই বিজয়ী দলকে তা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।
তবে নির্বাচনের তারিখ জানাননি সেনাবাহিনীর এই মুখপাত্র। এদিকে সু চি তার নিজ বাড়িতে নিরাপদে আছেন বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে সেনাবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনেন তুন। এর আগে বিক্ষোভরত জনতার প্রতি কঠোর হলে তার পরিণতি গুরুতর হবে বলে সেনাবাহিনীকে সতর্ক করেছে জাতিসংঘ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের মধ্যপ্রদেশে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 48 জনে। ভারতীয় গণমাধ্যম জানায়, ভোপাল থেকে প্রায় 550 কিলোমিটার দূরে সিধি জেলায় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। 54 যাত্রী নিয়ে বাসটি সিধি থেকে সাতনা যাচ্ছিল। পাটনা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সারদা খালে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি 30 ফুট গভীর খালের পানিতে পুরোপুরি ডুবে যায়। এর মধ্যে 7 জন সাঁতরে পারে উঠে আসেন। পরে দুটি ক্রেন দিয়ে বাসটি তোলা হয়েছে। নিহতদের মধ্যে 20 জনই নারী। দুর্ঘটনায় শোক জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। নিহতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 11 কোটি। এর মধ্যে একদিনে নতুন শনাক্ত 3.25 লাখ। 24 ঘন্টায় মারা গেছে 9,000-এর বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 24,28,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1700-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট প্রাণহানি প্রায় 5 লাখ। নতুন 63,000 শনাক্ত নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 2,83,00,000 লাখ। ব্রাজিলে একদিনে মারা গেছে প্রায় 1100 জন। নতুন শনাক্ত 55,000। যুক্তরাজ্যে 800 জনের মৃত্যু ও 10,500 নতুন শনাক্ত হয়েছে। সংক্রমণ কমায় কারফিউ প্রত্যাহারের জন্য সরকারকে আদেশ দিয়েছে নেদারল্যান্ডসের আদালত। কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল লা পারিসিয়ানরা। আরেক ম্যাচে লাইপজিগকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। ন্যু ক্যাম্পের শুরু থেকেই এমবাপের গতির কাছে কোণঠাসা বার্সেলোনা। দলের বড় তারকা নেইমারের অভাব বুঝতেই দেননি তরুণ ফরাসি ফরোয়ার্ড। অবশ্য 27 মিনিটে মেসির পেনাল্টিতে লিড নেয় স্বাগতিকরাই। এই 5 মিনিটের মধ্যেই গোল শোধ করেন এমবাপে। দ্বিতীয়ার্ধে দাপট অব্যাহত রাখে পিএসজি। 65 মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন এমবাপে। 5 মিনিট পর ব্যবধান বাড়ান মুইসেকিন। আর ম্যাচ শেষের 5 মিনিট আগে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। আরেক ম্যাচে মোহাম্মদ সালাহ ও সাদিও মানের গোলে লাইপজিগকে 2-0 গোলে হারায় লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্রথম লেগে আজ ইউভেন্টাসের বিপক্ষে লড়বে এফসি পোর্তো। ম্যাচ শুরু রাত 2টায়। একই সময়ে সেভিয়ার মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। শক্তি সামর্থ্যে পোর্তোর চেয়ে এগিয়ে ইউভেন্টাস। চোটের কারণে এই ম্যাচে খেলবেন না হুয়ান কুয়াদ্রাতো। সাইড বেঞ্চে থাকছেন আর্থার মেলো, পাওলো দিবালা, অ্যারন রামসিও। উল্টো দিকে নিষেধাজ্ঞা থেকে ফিরছেন পোর্তো মিডফিল্ডার হেসুস করোনা। হেড টু হেডে এগিয়ে ইউভেন্টাস। সবশেষ 4 দেখায় 1 জয়ের বিপরীতে 3 জয় রোনালদোদের। অন্য ম্যাচে ডর্টমুন্ডের কঠিন পরীক্ষা সেভিয়া। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবশেষ 9 ম্যাচের সবকটি জিতেছে লোপেতিকের দল। পরিসংখ্যানেও দাপট স্প্যানিশ ক্লাবটির। 2 দেখায় 1 জয়ের বিপরীতে 1 জয় সেভিয়ার। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য দল ঘোষণা আজ। অভিজ্ঞদের প্রাধান্য দেয় থাকছে না চমকের সুযোগ। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেই আস্থা রাখা হচ্ছে। টি-20তে থাকছেন স্পেশালিস্টরা। এদিকে দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংকেই ঢাকা টেস্ট হারের মূল কারণ বলেছেন প্রধান নির্বাচক। ঢাকা টেস্টে ব্যর্থতা তীর ছুটছে দিক বিদিক। বিসিবি সভাপতির কাঠগড়ায় কোচিং স্টাফ ও নির্বাচকেরা। মাহমুদুল্লাহকে না নিয়ে শেষ মুহূর্তে সৌম্যর জায়গা নিয়ে হচ্ছে নানান সমালোচনা। প্রধান নির্বাচকের কাছ থেকে পাওয়া যায়নি উত্তর। তবে উইন্ডিজের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ মানতে পারছেন না নান্নু। প্রধান নির্বাচকের আদালতে ব্যাটসম্যানরাই দায়ী। সেকেন্ড ইনিংসে আমাদের বোলাররা ট্রিমেন্ডাসভাবে ফিরে আসছে এবং ম্যাচটাকে একদম 80% হাতের মধ্যে নিয়ে এসেছিলো এবং আমরা স্টার্টও করি কিন্তু ট্রিমেন্ডাসলি এবং 59 ফর নো লস ছিলাম। ওই জায়গা থেকে কলাপস করে যাওয়া এটা কিন্তু খুবই হতাশার এবং আমি মনে করি যে এই জায়গা থেকে আমাদের অবশ্যই এই ম্যাচটা বার করা উচিত ছিল এবং মধ্য ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় কিন্তু এই টেস্টটা হেরেছি। ব্যর্থতা ঘোচার আগেই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার তাড়া আছে নির্বাচকদের। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে অতীত অভিজ্ঞতায় পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই ম্যানেজমেন্টের। সদ্য শেষ হওয়া উইন্ডিজ সিরিজের ওয়ানডে দলটাই রাখা হয়েছে।
শুধু যোগ হচ্ছে টি-20 স্পেশালিস্টরা। 20 জনের স্কোয়াডে যাবে নিউজিল্যান্ডে, কারণ ওখান থেকে পরে পাঠানোর কোনো সুযোগ নেই। এই জন্য একটা বড় স্কোয়াড দিচ্ছি। টি-20 এবং ওডিআইয়ের জন্য 20 জনকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু নিউজিল্যান্ডের অবশ্যই একটা চ্যালেঞ্জ সিরিজ এবং সব ওভারসিজ টিমের জন্যই কিন্তু অনেক কঠিন হয় ওই জায়গায়। তারপর আমি মনে করি আমাদের টিম ওডিআইতে একটা ভালো একটা ভারসাম্যের মধ্যে আছে দল। তো আশা করছি যে ইনশাল্লাহ নিউজিল্যান্ড আমাদের ওডিআই এবং টি-20 বোথ টিম আপনার ভালো রেজাল্ট করতে পারবে। উইন্ডিজের বিপক্ষে ওডিআইতে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে ফল মেলেনি, তাই আগের অবস্থায় ফেরা হচ্ছে। 3-এ শান্ত আর 7-এ সম্মুখ নিয়ে পরীক্ষার সমাপ্তি এখানেই। এখন একটা সময় ছিল 1 বছর খেলা হয়নি, 1 বছর অলমোস্ট আমরা সব কিছু থেকে বাইরে ছিলাম, তখন একটা চিন্তা ভাবনা ছিল। তো এখন এই জিনিসটা নাই, এখন বেস্ট পসিবল সাইডে প্রতিটা ম্যাচে খেলবে, এখন কোনো এক্সপেরিমেন্টের কোনো জায়গায় সুযোগ নেই। 23 ফেব্রুয়ারি রাতে নিউজিল্যান্ডের বিমানে উঠবেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। তার আগে আগ্রহীরা করোনা টিকা নেবেন বৃহস্পতিবার। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্চে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল দিয়ে ফিরছে ঘরোয়া লঙ্গার ভার্সন ক্রিকেট। ফিটনেস পরীক্ষার প্রথম দিনে ইউইও টেস্ট দিয়েছেন ঢাকা মেট্রো ও রাজশাহীর ক্রিকেটাররা। সেখানকার পারফরমেন্সে সন্তুষ্ট ট্রেনার নিকলি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফিরেছে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট। এই সিরিজের আগে একটা ওয়ানডে আর টি-20 আসর হলেও এবার ঘরোয়া ক্রিকেটের মূল আসর এনসিএল শুরুর প্রক্রিয়ায় নামলো বিসিবি। জাতীয় দলের মতো ঘরোয়া লিগে ক্রিকেটারদের ফিটনেস নিয়েও সিরিয়াস বোর্ড। ঢাকা মেট্রো আর রাজশাহীর ক্রিকেটারদের ফিটনেস দেখে সন্তুষ্ট ট্রেনার নিকলি। দীর্ঘ বিরতিতে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখা কঠিন, তবে ওদের ফিটনেসের অবস্থা তুলনামূলক ভালো। আরও কয়েক ধাপ পার করলে ওরা আরও পরিণত হবে। মিরপুরের ইনডোর এদিন ছিল ক্রিকেটারদের মিলন মেলা। ফিটনেস টেস্টেও স্বতঃস্ফূর্ত ছিলেন আরাফাত সানি, শামসুর রহমান শুভরা। অনেকদিন ধরে প্লেয়াররা আমরা যারা ডোমেস্টিক লিগ খেলি তারা অনেকদিন ধরে ওয়েট করতেছি। সো যেহেতু আমাদের সামনে ম্যাচ বা লিগ স্টার্ট হচ্ছে, তো সবাই আসলে অনেক এক্সাইটেড। অনেকদিন পরে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে ফিরতে যাচ্ছি, তো অবশ্যই এটা আমি মনে করি যে সবার জন্যই খুবই একটা আনন্দের একটা সংবাদ আমার কাছে মনে হয়। পেসারদের জন্য ফিটনেস ধরে রাখা বাড়তি চ্যালেঞ্জ। ইয়ো টেস্টে ভালো করে তারাও জানিয়েছেন মাঠে ফিরতে পুরো প্রস্তুত। আসলে বিষয়টা একদমই নতুন, কারণ ডোমেস্টিক প্লেয়ার যারা আছে তারা আসলে সবসময় বিপ টেস্ট আমরা দিয়ে এসেছি। তো এটা একদম ফার্স্ট টাইম হচ্ছে ইয়ো টেস্টটা, আর সবাই আমাদের ঢাকা মেট্রো টিমের সবাই খুব মোটামুটি ভালোই করেছে। মাঝখানে গ্যাপ ছিল, ম্যাচের উপরে থাকলে অথবা ক্যাম্পে থাকলে ফিটনেসটা মেনটেন করা খুব সহজ হয়। একা করাটা একটু টাফ, বাট নিজের জন্য করতে হবে আর কি। ক্রিকেটাররা করোনার টিকা নেওয়ার পর গতি পাবে এনসিএল শুরুর প্রক্রিয়া। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আর্থিক খাতে আবারও সাইবার হামলার আলামত, ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠান। ভাটারায় রিক্রুটিং এজেন্সিতে বাবা ছেলেকে মারধরের অভিযোগ, 6 ঘন্টা পর উদ্ধার, আটক এক। মানবতার তাগিদে করোনা টিকাদানে যুক্ত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, নেই অর্থনৈতিক লেনদেন। নিউজিল্যান্ড সফরের জন্য টাইগার স্কোয়াড ঘোষণা আজ, শান্ত সৌম্যের পজিশন নিয়ে পরীক্ষা শেষ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।